এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করব এক্সপ্রেস অনলাইন। আমাদের বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে আমরা এই এক্সপ্রেস অনলাইন করে থাকি, আপনারা সবাই জানেন। অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদের জেলার প্রতিনিধিরা। এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমে চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কী হয়েছিল সেখানে? না, দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি তৈরির সময় ঘটে যাওয়া এই বিস্ফোরণে গুরুতর আহত 4 জন শ্রমিক। তাদের আশঙ্কাজনক অবস্থায় বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপরে কি হয়েছিল আমরা জানবো, একটু সরাসরি বিপ্লবদার কাছে যাবো সরাসরি জানতে। যে বিপ্লবদা, দক্ষিণ চব্বিশ পরগনায় এই যে বাজি কারখানা, এখানে কিন্তু একটি বিস্ফোরণ ঘটে, যার কারণে কিন্তু 4 জন শ্রমিক আহত হয়। কি বলবেন এই বিষয়ে? দেখো, প্রথম কথা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এই বাজি কারখানা অত্যন্ত প্রাচীন এবং যদি বলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অনন্য, মানে একদম যদি সবচেয়ে পুরনো বাজার এবং এখানে বাজি তৈরি হয়। হ্যাঁ, তবে যেটা হচ্ছে শব্দ বাজি এখানে সেভাবে তৈরি হয় না। এবং বিভিন্ন অনুষ্ঠানের যে চরকি বাজি, বিভিন্ন বাজি যেগুলো তুমি বিভিন্ন ফেস্টিভ্যালে যে সমস্ত বাজিগুলো দেখো, বাজি প্রতিযোগিতায় যে বাজিগুলো ফাটে, সেই বাজি তৈরি হয়। বাজি তৈরির জন্য বিখ্যাত এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে চম্পাহাটি স্টেশন থেকে তোমার পায়ে হেঁটে খুব বেশি হলে মিনিট 15, আর যদি অটো বাকি 5 মিনিট। কিন্তু এইটা হচ্ছে চিনার মোড় বলে একটি জায়গা আছে। চিনার মোড় থেকে একটু ভেতর দিকে যেতে হয়। হ্যাঁ, হোগলা বলে এই জায়গাটার নাম। এইখানে এই বাজি তৈরির কারখানা তুমি যদি মানে দেখো, সারা বছরই এখানে বাজি তৈরি হয়। কারণ বিভিন্ন উৎসবের যে রকমারি বাজি, যে বাজি আতশবাজি বলে আমরা দেখি, আকাশবাজি, ঠিক আছে, বিভিন্ন অনুষ্ঠানের চরকি বাজি, নানা রকম ফেস্টিভ্যাল বাজি এখানে তৈরি হয়। তাই এটা বাজি শিল্পের একটা জায়গা এবং এখানে বৈধ লাইসেন্স ছাড়া কেউ এখানে বাজি তৈরি করে না। তো বৈধতা রয়েছে যারা, তারাই এখানে বাজি শিল্পের সঙ্গে যুক্ত। তা একদম তুমি যদি বলো অবৈধ নেই, অবৈধ অবশ্যই থাকতে পারে, কিন্তু বড় বড় যারা বাজি কারখানা মানে যদি বলা যায় সেইভাবে এখানে, তবে যেটা বিস্ফোরক বাজি এখানে সেইভাবে তৈরি হয় না যেটা জানা যাচ্ছে। মানে বিগত দিনগুলোতেও দেখেছে প্রশাসনের নজর সবসময় এখানে থাকে। কিন্তু আজ যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা। সেটা দুর্ঘটনা যে কোনো একটি অনুষ্ঠান বাড়ির জন্য এখানে বাজি তৈরি হচ্ছিল। সে বাজি তৈরি হওয়ার সময় কোনো কারণে সেই বাজি যিনি তৈরি করছিল বা যারা তৈরি করছিল তাদের মধ্যে বোধহয় সেই শ্রমিকদের কোথাও হয়তো মানে বাজি তৈরির যে বিষয়টা হয়তো অজ্ঞতা ছিল, বা যেটা বলছে যে এর মধ্যে যে বাজি তৈরি হচ্ছে যে মশলা, তার মধ্যে কোনো মানে বিস্ফোরক কিছু ছিল, যার কারণে দ্রুত এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে। তুমি জানো, বাজির মশলা যেখানে থাকে সেখানে যখন বিস্ফোরণ ঘটে সেটা কিন্তু ভয়ঙ্কর আকার নেয়। এখানে যখন এই বাজি আকারের বিস্ফোরণটা ঘটে তখন যেখানে উপরে একটা অ্যাডবেস্টারের ছাউনি ছিল সেটা একদম চুরচুর হয়ে যায় এবং আশেপাশের পাঁচিল ভেঙে যায়। 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে চিকিৎসা না হওয়াতে একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তারা চিকিৎসায় রয়েছে। তবে এছাড়া যেটা জানা যাচ্ছে, পুলিশ কিন্তু এর মানে বিশেষ একটি দল, পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল পুরো বিষয়টির উপর তারা তদন্ত করছে। আমার মনে হয় এই মুহূর্তে প্রথমে আমরা যদি প্রতিবেদনটা দেখে নিই আজকে, তার পরবর্তীকালে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো।
দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি তৈরির সময় ঘটে যাওয়া এই বিস্ফোরণে গুরুতর আহত 4 জন শ্রমিক। তাদের আশঙ্কাজনক অবস্থায় বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটির হাড়াল এলাকায়। শনিবার দুপুর নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর বাগানের মধ্যে থাকা বাজি কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কি হয়েছে, একটা লেবার তো ও কীভাবে এ হয়েছে, মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে। কি হলো? বাস্ট হয়েছে, যেরকম হয় ফায়ারটা হয়েছে। তারপরে সবাই আমরা এসে জল টল দেওয়া দেয়, এই এছাড়া কতজন আহত হয়েছে? 4 জন। বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ কারখানাটি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে দেওয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে একাধিক বাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত শ্রমিকের নাম গৌর গঙ্গোপাধ্যায়, কিষাণ মণ্ডল, রাহুল মণ্ডল ও অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কারখানাটি বৈধ লাইসেন্স ছিল। দীর্ঘদিন ধরে বাজির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল কারখানার মালিক বিধান নস্কর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অদক্ষ হাতে কাজ করার কারণেই বিস্ফোরণ ঘটতে থাকতে পারে। এছাড়াও বাজি তৈরির মশলায় কোনো বিস্ফোরক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা ঘিরে রেখে একাধিক নমুনা সংগ্রহ করছে পুলিশ। তদন্ত চলছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে একটি বিয়ে বাড়ির জন্য চরকা ফাউন্টেন জাতীয় বাজি তৈরির কাজ চলছিল, আর সেই বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু একদম স্পষ্ট চিত্র কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম যে বারুইপুরের কিন্তু বাজি কারখানার একটি ভয়াবহ বিস্ফোরণ কিন্তু দেখতে পারলাম। অবশ্য তার পাশাপাশি কিন্তু পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে সেই বাজির যে কর্তৃপক্ষ ছিল, যারা সেখানে কর্মীরা ছিল, তাতে কিন্তু অবশ্যই একটি লাইসেন্স ছিল, সেটা অবশ্যই বৈধ লাইসেন্স ছিল। কিন্তু কোথাও না কোথাও চিত্র দেখে মনে হচ্ছে যে কোথাও না কোথাও অসচেতনতার কারণে কিন্তু এরকম একটি ভয়াবহ কারণ বা বিস্ফোরণ কিন্তু ঘটতে হয়। বিপ্লবদার কাছে সরাসরি যাবো। বিপ্লবদা, ভয়াবহ কিন্তু বিস্ফোরণ দেখতে পারলাম, কোথাও প্রথম কথা অসচেতনার কারণে এরকম ঘটনা ঘটে। তবে দুটো কথা বলি। দুটো কথার মধ্যে একটা কথা হচ্ছে যে এই অঞ্চলটা বারুইপুর থানার অন্তর্গত। আচ্ছা, বারুইপুর থানার একটা বিশাল বড় এলাকা, কিন্তু এটা বারুইপুরের মধ্যে নয়, বারুইপুর থানার অন্তর্গত তুমি যদি বলো এই জায়গাটা। আর পাশাপাশি তোমায় যেটা বলি, এটা চম্পাহাটি, যথাসম্ভব চম্পাহাটি স্টেশন থেকে খুব একটা দূরত্ব নয়। যেই জায়গাটা চিনার পার্ক তোমাকে আগে বলছিলাম, এটা বাজি কারখানা, পুরো এই এলাকাটায় বাজি তৈরি হয়। দুর্গা, বিশেষ করে কালী পুজো, বিভিন্ন ফেস্টিভ্যালের আগে এখানে মানুষের ভিড় থাকে প্রচুর। তা আজকে যেটা হয়েছে এটা তুমি যেটা বলছো এটা দুর্ঘটনা। কারণ এটা আমি দুর্ঘটনা এই কারণেই বলবো যে এখানে অনেক রকম প্রশ্ন উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে সরাসরি আমাদের যিনি প্রতিনিধি আছে তার সঙ্গে যদি আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ রেবতী, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। আজকে যে ঘটনা বারুইপুরের ঘটলো, এ তো নতুন কিছু নয়। বাজি কারখানা মানেই এই ধরনের ঘটনা ঘটবে। তবে এইটি যদি বলা যায় দক্ষিণ চব্বিশ পরগনায় প্রাচীন বাজি তৈরির জায়গা। কি আপডেট আছে তুমি যদি একটু বলো। দেখো বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখি, বারুইপুরে যে চম্পাহাটি, এই চম্পাহাটি কারখানাটি বেশ কয়েক বছর ধরে কিন্তু বৈধভাবেই চলে, অর্থাৎ তাদের লাইসেন্স আছে, সেইভাবেই কিন্তু বাজি তৈরি হয়। বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দেয়। গত কয়েকদিন আগে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, তারা বাজি তৈরির জন্য তারা কন্ট্যাক্ট নেয়, সেক্ষেত্রে তারা বাজি তৈরি হয়। এবং বাজি তৈরি কারখানায় যে মশলাটা দিয়ে তৈরি হয়, এবং যে মানে অভিজ্ঞ যে সমস্ত শ্রমিকরা ছিল, অনুমান করা যাচ্ছে যে তাদের মানে অভিজ্ঞতা কম ছিল, অর্থাৎ মশলার মধ্যে কিছু অন্য কিছু জাতীয় জিনিস প্রয়োগ করা হয়েছিল, বা যে শ্রমিকটি তৈরি করেছিল তার অভিজ্ঞতা কম ছিল, তার ক্ষেত্রে ফলেই কিন্তু এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে আগুন ধরে যায় এবং ছাড়ানো সম্ভব হয়নি। এই এলাকার মানুষ কিন্তু ছুটে আসলেও তা সম্ভব হয়নি। পরবর্তীকালে পুলিশের তরফ থেকে দমকলের বাহিনীকে খবর দেওয়া হয়, দিলে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করলেও 4 জন শ্রমিক কিন্তু ইতিমধ্যে আহত। যে 4 জন শ্রমিক, গৌর বন্দ্যোপাধ্যায়, কিষাণ মণ্ডল ও রাহুল মণ্ডল, আরেকজনের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে তাদের বারুইপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রথমে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়, পরবর্তীকালে তাদের স্থানান্তরিত করা হয়েছে। তোমাকে বলে রেখে, যে কারখানাটি ছিল একবারে
এলাকা থেকে একটু দূরে ছিল। একটা সম্ভবত বাজি কারখানাগুলো সবসময় লোকালিটি থেকে দূরে করা উচিত, তার জন্যই ছিল। এর কারণে কিন্তু সেই বাজি কারখানায় যে বিস্ফোরণটি ঘটে, ইতিমধ্যে কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যে ফরেনসিক রিপোর্ট এসছে, তদন্তকারী যে সমস্ত সংস্থাগুলি আছে তারা এসে খতিয়ে দেখছে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিপ্লব দা, একদম যেটা বলছি যে দেখো এই যে যেই অঞ্চলটা, মানে তুমি যদি বলো চম্পাহাটি চিনার পার্ক থেকে এই ভেতর দিকে এই জায়গাটা বাজি অত্যন্ত পুরনো বাজি বাজার, যেটা জানা যাচ্ছে যে এখানে সেই ধরনের বিস্ফোরক বাজি তৈরি হয় না, যেটা যে বাজিগুলো তৈরি হয় সাধারণত উৎসবের জন্য, তাই তো? একদম তোমাকে বলে রেখে, যে বাজিগুলো তৈরি হয় অর্থাৎ চরকা, যেটা চরকা বলা হয়, বা অন্যান্য যে সমস্ত তুবড়ি টাইপের, অর্থাৎ যেটা থেকে মানুষের বিপদ কম ঘটে, সেই সমস্ত জিনিস তৈরি হয়। অর্থাৎ কোনো পুজো পার্বণ, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো ওকেশনে যেগুলো ব্যবহার করা সম্ভব হয় মনোনয়নের জন্য, সেই সব জিনিসই তৈরি হয়। যেটা তুমি বলতে পারো বোমা, বোমা যেটা সব থেকে মানুষকে আতঙ্কগ্রস্ত করে, সেই সমস্ত জাতীয় জিনিস কিন্তু তৈরি হয় না। তবুও এই যে তুমি বলো এই চরকা জাতীয় যে সমস্ত জিনিস তৈরি হয়, তাতে কিন্তু বারুদ মেশানো হয়। বারুদটা কিন্তু সব থেকে আশঙ্কা এবং ভয়ঙ্কর জিনিস, যেটাতে কিন্তু সাবধানতা অবলম্বন করে চললো, একটু বেসাবধানের ফলেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তোমাকে বলে রেখে, এই যে বাজি কারখানায় অর্থাৎ বারুদ ব্যবহার করা হয়েছে, আর বারুদকে যদি সাবধানতা অবলম্বন না করে যদি ব্যবহার করা হয় তাকে, তাহলে সেখানে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। যেটা জানা যাচ্ছে, যেটা প্রত্যক্ষদর্শী বা এলাকার মানুষ যেটা জানাচ্ছে, যে এইখানে যে একজন কর্মী ছিল, বলো যারা এখানে বাজি তৈরি করে তারা নির্ঘাত এই বাজি সম্পর্কে তাদের ওয়াকিবহাল থাকে, অর্থাৎ পটু বলা যায়, বাজি বানাতে পটু। বলছে এখানে হয়তো নতুন কোনো শ্রমিক ছিল, অপটু শ্রমিক ছিল, যার কাছে যার ভুলের ক্ষেত্রে হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। কি তোমার কাছে এরকম কোনো খবর আছে? দেখো, স্থানীয় যে সমস্ত মানুষ তারাও যেমন অনুমান করছে যে অদক্ষ শ্রমিকের দ্বারাই কিন্তু তাকে দিয়ে কাজ করানো হয়েছিল বলেই এরকম দুর্ঘটনা ঘটেছে। তবে ফরেনসিক যে রিপোর্ট, অর্থাৎ যে সমস্ত বেসরকারি সংস্থা এসছে তাদের তত্ত্বাবধানে তারা রিপোর্ট করার পরেই কিন্তু আসল রহস্য উঠে আসবে যে কি কারণে হয়েছে। তবে অনুমান তো করা হচ্ছে, কিন্তু যে মালিককে যেটা বিধান নস্করকে জিজ্ঞাসাবাদের পরে জানা যাচ্ছে যে যে সমস্ত কারখানার শ্রমিকগুলো ছিল তারা দক্ষ শ্রমিকও ছিল, তারা প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই কারখানায় কাজ করছে, তাদের দ্বারাই ভুল হতে পারছে না। তাহলে ত্রুটিটা কোথায়, কি কারণে এই বিস্ফোরণ ঘটছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে। একদম, অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। আচ্ছা রেবতী যে তথ্য আমাদের তুলে দিল, সেই তথ্য থেকে দেখো এইখানে না একটা দুটো কারখানা নয়, কিন্তু এখানে একাধিক কারখানা, অনেকগুলো কারখানা। এটা বলতে হয় বাজি তৈরির শিল্প, কিন্তু তুমি এইখানে বিস্ফোরক কিছু তৈরি হওয়ার মতো কিছু থাকে না। কি থাকে? সন্দক, গন্ধক, সোডা, অন্যান্য জিনিসগুলো। তো এই যে তুমি লোহাচুর, এই সমস্তই ব্যবহার। তুমি জানো আমরা একটা সময় আমরা নিজেরাই যখন ওই কালী পুজোর আগে একটি বাজি তৈরি করতাম, চুচি বাজি, কাগজ দিয়ে পেঁচি বাজি তৈরি করতাম। সে মনে আছে, সেই 7-2-1 তার ভাগ থাকতো, অর্থাৎ সেখানে গন্ধক আর সোডার মিশ্রণ যদি কম বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেকটা একটা ব্যাঘাত ঘটবে আর কি। মানে সেভাবে ছুঁচোবাজির যে স্পিডটা, সেই স্পিডটা তোলার জন্য 7-2-1 রাখা হতো, যার ফলে গন্ধকের পরিমাণ এবং সোডার পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট 1 এবং 2 থাকতো, কাঠ কয়লার পরিমাণটা 7 থাকতো। তো এই জায়গায় দাঁড়িয়ে যে এটা ব্যালেন্স, এটা একটা ব্যালেন্স করে তৈরি করা হতো। সেখানে এখানেও যে বাজিগুলো তৈরি হয়, সেখানেও কিন্তু তোমার এই বাজি তৈরির ক্ষেত্রেও কিন্তু তোমার বিভিন্ন নিয়ম মানা হয়, এবং লোহা চুর বিভিন্ন দেওয়া হয়। এটা একটা শিল্পের জায়গা, আর এই শিল্পের উপর ভরসা করে এখানকার মানুষের জীবন জীবিকা, একটা বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা এখানে। তবে তাদের স্বাস্থ্য তাদের ইসে নিয়ে, তবে নির্দেশিকা আছে দক্ষিণ 24 পরগনায় বাজি নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে। কারণ হচ্ছে বৈধ অবৈধ বাজি তৈরির কারখানা আছে, এবং যেভাবে পুজোর আগে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া তৈরি হয়, সেক্ষেত্রে অনেক পুরনো বাজিওয়ালারাও কিন্তু এই সময় লাইসেন্স পায় না, তখন বেনামে চোরাই পথে তাদের বাজি বানিয়ে বিক্রি করতে হয়। তবে আজকের যে ঘটনাটা ঘটেছে, এটা একটি দুর্ঘটনা। এই ঘটনার মধ্যে কোনো নাশকতার ছক নেই বলেই অনুমান করা হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি।
একদমই অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আমরা নজর রাখবো, আমরা চোখ রাখবো হাওড়ার দিকে। আমরা সবাই জানি আজ 10ই জানুয়ারি, অর্থাৎ 10ই জানুয়ারি 25শে পৌষ 1432 স্বামী বিবেকানন্দের 164তম আবির্ভাব দিবস মহা সমারোহে উদযাপন বেলুর মঠে। কীরকম সে চিত্র ছিল একবার প্রথমে সরাসরি প্রতিবেদন দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। 10ই জানুয়ারি 25শে পৌষ 1432 এই বিশেষ দিনে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর 164তম আবির্ভাব দিবস। রীতি মেনে ধর্মতিথিতেই এই দিনটি উদযাপন করে বেলুর মঠ। যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, তবে বেলুর মঠের প্রাচীন প্রথা অনুযায়ী বাংলা তিথিতেই অনুষ্ঠিত হয় আবির্ভাব দিবসের প্রধান অনুষ্ঠান। সেই নিয়ম মেনেই আজ ভোর থেকেই সাজু সাজু রব বেলুর মঠ চত্বরে। ভোর 4:45 রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে পর্যায়ক্রমে স্তবগান ও বেদপাঠ অনুষ্ঠিত হয়। সকাল 7টায় বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচিতে রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদ, খেয়াল সহ বিভিন্ন শাস্ত্রীয় পরিবেশন। সকাল 8টা থেকে মঠ প্রাঙ্গণে নির্মিত সভামণ্ডপে শুরু হয় বিবেকানন্দ ভক্তিগীতি, গীতি আলক্ষ্য, তবলা লহরা ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। বিকেল 3টায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। দুপুর 11টা থেকে শুরু হয় ভোগ বিতরণ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী ও ভক্ত বেলুর মঠে উপস্থিত হয়েছেন। এই উপলক্ষে আজ সারাদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুর মঠ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার চিত্র, খুব সুন্দরভাবে উদযাপিত হলো বেলুর মঠে 164তম আবির্ভাব দিবস। খুব সুন্দর চিত্র দিলাম, কি বলবেন বিরোধী এই বিষয়ে? দেখো, মানে আজকে তুমি যদি বলো আজকের দিনটি একটি স্মরণীয় দিন, একদম বরণীয় দিন। কারণ সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকে হিন্দু ধর্মের যে বার্তা সারা মানে বিশ্বকে যিনি নতুনভাবে নতুন মন্ত্রে জাগরিত করেছিল, তিনি হচ্ছে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ শিষ্য ছিলেন বিবেকানন্দ। দীর্ঘদিন তিনি দোটানায় মানে খুব কাছে থেকে যদি দেখা, বাইরে রামকৃষ্ণদেবকে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি কেউ পরখ করতে পারে সেটা ছিল বিবেকানন্দ। আর বিবেকানন্দকে যদি কেউ পরখ করতে পারে সেটা ছিল রামকৃষ্ণদেব। একে অপরের পরিপূরক। আমি এই কারণেই বলছি, সৎ গুরু পাওয়া আর সৎ শিষ্য পাওয়ার একটা বিরল ব্যাপার। যখনই এই দুটো মিলে গেছে না, তখনই ইতিহাস তৈরি হয়েছে, মহাপুরুষ দেখা গেছে। তুমি দেখো শ্রী চৈতন্যদেবের ক্ষেত্রেও তাই। আজকে এর ক্ষেত্রেও তুমি যদি দেখো, বুদ্ধদেবের ক্ষেত্রেও তুমি যদি আজকে দেখো, স্বামীজির ক্ষেত্রে আমরা দেখেছি যারা আমাদের গুরুর আদর্শ কি। গুরু বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। অর্থাৎ গুরুকে আমরা ব্রহ্মরূপে পূজিত করব। গুরুই হচ্ছে সবচেয়ে উপরে। ঠিক গুরু যে পথ দিয়ে যেতে বলবেন, আমরা সেই পথ দিয়ে গেলে আমরা আমাদের জীবনের আদর্শ খুঁজে পাবো। স্বামীজি কী ছিল? স্বামীজির মধ্যে দিয়ে আমরা তার ছেলেবেলা দেখেছি, একটা দুরন্ত শিশুকে দেখেছি। সেই তার জন্ম, তার মায়ের অনেক ইচ্ছা ছিল, স্বামীজির মায়ের। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা স্বামীজির ভক্ত বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত, তারা আপনাদের মতামত কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে জানাতে পারেন। কারণ বলছি, আমরা গর্বিত যে স্বামীজি আমাদের বাংলায় জন্মেছিলেন। আমরা গর্বিত কারণ স্বামীজির বাণী সারা পৃথিবী মানুষ মানে। তিনি কিন্তু জীবে প্রেম করতে বলেছিলেন, অর্থাৎ জীবের মধ্যে যে প্রাণ আছে, মানুষের সেবা করো। শুধু জীব বলতে শুধু মানুষ নয়, জীব বলতে প্রত্যেকটা প্রাণীর প্রতি তার ভালোবাসা। ছোটোবেলার তার ছেলেবেলার তার যদি বলো, সেই সময় থেকে কিন্তু আমরা দেখেছি
তার মধ্যে যেমন আধ্যাত্মিকতা ছিল, তিনি ধ্যানে বসে বিলীন হয়ে যেতেন ছোটবেলায়। আবার কখনো দেখেছি তিনি কেউ আহত হলে তাকে কিভাবে সেবা করতে হবে, সেই লিডারশিপটাও তার মধ্যে দেখেছি। পরবর্তীকালে তিনি যখন রামকৃষ্ণদেবের কাছে আসেন, তার এই যে রামকৃষ্ণদেবের কাছে আসাটা, এটা একটা যোগ, এবং সেই যোগ ধরে এত কাছে আসা, ঠাকুরকে এত কাছে থেকে দেখা, ঠাকুরকে বোঝা, এটা একটা মানে কি বলবো, যে আধ্যাত্মিকতার একটা চরম সীমা। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে আমাদের ভারতবর্ষ সেই সময়টা, তুমি এখন যেরকম একটা সমাজ দেখছো, সেই সময় একটা সময় ছিল, সেই সময়টার মধ্যে ধর্ম নিয়ে মারামারি, হিংসা, তারপরে তোমার যদি বলো সেই সময় হিন্দু ধর্মের নানা কুসংস্কার আচ্ছন্ন ছিল। তিনি কিন্তু জাতিভেদ এই ব্যাপারটাকে ছোটবেলা থেকেই একটু অবজ্ঞা করে এসেছেন। পরবর্তীকালে তিনি যে মন্ত্রে দীক্ষিত করেছেন, সেই মন্ত্র বড় অদ্ভুত। স্বামীজির বাণী শুধু বাঙালি বা বাংলার জন্য নয়, স্বামীজির বাণী আজ সারা পৃথিবীর মানুষ মানে, আজ সারা পৃথিবীর মানুষ তার বাণীকে আদর্শ করে চলার চেষ্টা করে। তুমি এমন বহু ক্রিকেটার আছে, তারা স্বামীজিকে মানে। আমি তোমাকে রাহুল দ্রাবিড়ের কথা বলছি, তার জীবনের আদর্শ হচ্ছে স্বামীজি। এমন বহু মানুষ আছে। আমরা সবচেয়ে দুর্ভাগা যে আমরা বাংলার মানুষকে শুধু স্বামীজিকে চিনলাম একটা বেলুর মঠ দেখে, একটা দক্ষিণেশ্বর দেখে। আমরা স্বামীজি এবং রামকৃষ্ণদেবকে চিনলাম, তাদের আদর্শকে আমরা আমাদের মধ্যে নিতে পারলাম না। আজকে যখন বেলুর মঠে তার জন্মদিন উপলক্ষে সেখানে যখন আজকে বিভিন্ন অনুষ্ঠান, গীতি আলক্ষ্য, স্বামীজির বাণী পাঠ, স্বামীজির গান, এবং সেই সময় বেদ পাঠ হলো, এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রতি যে অগাধ ভালোবাসা, এটা আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম। তুমি এই যে বলছো এই যে কুমারী পুজোর বিষয়টা, স্বামীজি কিন্তু এইটা কাশ্মীরে গিয়ে দেখেছিলেন, যে এক কুমারীর মধ্যে মাকে দেখতে পেয়েছিলেন। তিনি যখন আমাদের শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ, উদাত্ত কণ্ঠের ভাষণ আজও যদি ভারতবাসীর কেউ শোনে চমকে যাবেন। তার ভাবনা, তার দার্শনিকতা সত্যি আবিষ্ট। আজকের দিন অত্যন্ত অহংকারের দিন, কিন্তু আমরা বাঙালিরা আজকে সেই দিনটাকে আমরা কিন্তু কি করলাম বলুন তো? আমরা আজকে টিভির পর্দায় সারাদিন আমরা দেখতে চাইলাম ইডি কি করছেন, রাজ্যে ইডিকে নিয়ে কি হচ্ছে, আগামী দিন ইডিকে নিয়ে কি হবে। আমরা কেউ স্বামীজিকে নিয়ে ভাবলাম না, স্বামীজির আদর্শ, স্বামীজির জীবন নিয়ে কেউ একটা সভা করে আলোচনা করলাম না। স্বামীজির একটা ছবি ফেসবুকে ট্যাগ করে ভাবলেন আপনি স্বামীজি ভক্ত হয়ে গেছেন। স্বামীজির আদর্শ, বাণী, এইগুলো যদি আমাদের বাংলার আদর্শ হতে পারে, তাহলে বাংলা অন্যান্য রাজ্য থেকে একটি স্বতন্ত্র রাজ্য হবে। সারা পৃথিবী জুড়ে স্বামীজির এই যে চারিদিকে মঠ গড়ে উঠেছে, যে মঠের মধ্যে দিয়ে তার আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা সেই আদর্শ কতটা নিতে পারছি সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। একদমই একদমই। চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে, চোখ রাখবো হুগলির দিকে। খানাকুলে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধ করেন স্থানীয়রা। উত্তাল পরিস্থিতি সামাল দেয় পুলিশ। একদমই সেরকমই চিত্র দেখতে পারলাম। কি হয়েছিল, কেন হয়েছিল, প্রথমে একবার চিত্র সে দেখবো, ওই হুগলির চিত্র কি হয়েছিল, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন সে চিত্র। হুগলির খানাকুলে রহস্যজনক মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার সকালে খানাকুলের ঘোড়াদহ এলাকায় শশাখালী খাল সংলগ্ন একটি গাছ থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম প্রসাদ দরবারি, বাড়ি বরানন্দনপুর এলাকায়। পেশায় তিনি সিজন ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় আর বাড়ি ফেরেননি প্রসাদ।
পরিবারের তরফে খানাকুল থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনা বলতে কালকে ওই পৌনে 8টা নাগাদ, ঠিক আছে, দোকান বন্ধ করে আসে কড়াঘাটের দিকে। এবার ওখানে একটা ফ্রেন্ডের সাথেই মানে দোকানে বসার পরে একটা ফোন আসে। ফোন আসতে ও বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে 8:30 নাগাদ খোঁজাখাজি হয়। হওয়ার পরে থানায় মিছিল ডায়েরি হয়, তাও খোঁজ পাওয়া যায়নি। এবার সকালের দিকে লোক বলছে এরকম মানে ঘোড়াদা মৌজার মধ্যে গোলায় দড়ি দিয়ে আছে, মাঠের দিকে গোলায় দড়ি দিয়ে পড়ে আছে। তো এটা ঘটনা কি মনে করছেন? এটা মানে পুরো চক্রান্ত, মানে মার্ডার। ওকে যে টেনে ঘষে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, মুখে মুখে দাগ আছে, মানে ও বাঁচার চেষ্টা করেছে, মুখে মুখে ঘুষি মেরেছে, সব দাগ আছে। তো এই নিয়ে কি অভিযোগ করছেন? অভিযোগ বলতে সবারই অভিযোগ, মানে এটা তদন্ত হোক, ঠিক আছে, যেই করবে, এটা পুরো পরিবর্তে পুরো খুন করা হয়েছে। এটা কি থানায় অভিযোগ করা হবে? থানায় অভিযোগ করা হয়েছে, থানার বাবুরা এসেছে, ওনারা নিয়ে যাচ্ছেন, দেখুক পোস্টমর্টম হবে এবার। তো যিনি এটা আত্মহত্যা নয়, ওকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ব্যবসার শত্রুতার জেরেই এই খুন, এমনটা অভিযোগ এলাকাবাসী। সন্ধ্যায় ময়নাতদন্তের পর দেহ এলাকায় ফিরতেই উত্তেজনা ছড়ায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ময়না তদন্তের রিপোর্টই বলবে এটি আত্মহত্যা নাকি খুন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। খানাকুলে এক রহস্যজনক মৃত্যু, ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। সেখানে কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অবশ্যই এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিন্তু পরিবারের এক আলাদাই অভিযোগ দেখতে পারলাম। সেখানে কিন্তু পুলিশ এসছে এবং সেই তারা কিন্তু দেখছে, সেই পরিস্থিতি সামাল দিচ্ছেন। কিন্তু অবশ্যই এবার বিপ্লবদার কাছে, বিপ্লবদা, এক ব্যবসায়ীর কিন্তু রহস্যজনক মৃত্যু হয়েছে, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, কি বলবেন বিষয়? না, বিষয়টা তা নয়। এই যে ভদ্রলোক যার কথা তুমি আমরা প্রতিবেদনে দেখালাম, তিনি আসলে তিনি একটি সিজন বিজনেস করে। সিজন বিজনেস হতে সময়ের ব্যবসা। ধরো কেউ এই শীতকালীন কিছু ব্যবসা করেন, কেউ আবার গরমকালের জন্য কিছু ব্যবসা করেন। এই যে সিজনে, বিভিন্ন সিজনে যে সমস্ত ব্যবসাগুলো হয়, আবার কেউ হয়তো সিজন ওয়াইজ মেলা করে বেড়ান। তো এই ভদ্রলোকও সেই রকমই সিজনের ব্যবসা করতেন। যেটা প্রত্যক্ষদর্শী জানাচ্ছে যে তার কাছে গতকাল একটা ফোন আসে। ফোন আসার পর তিনি সেই ফোনটি পাওয়ার পর সাথে সাথে তিনি বাইক নিয়ে বেরিয়ে যান। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, নিখোঁজ তার বিরুদ্ধে ডায়েরি করা হয়। কিন্তু পরবর্তীকালে তাকে সকালবেলা যখন যায়, একটি মাঠের প্রত্যন্ত জায়গায় একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এটা যদি দেখো যেভাবে পাওয়া গেছে, সবাই মনে করবে যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন, প্রথমটা দেখলে তাই মনে হবে। কিন্তু যখন স্থানীয় মানুষ ভালো করে দেখার পর দেখলো তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে একাই, এবং তার মুখে আঘাত রয়েছে, তাকে যে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এমন কিছু সিমটম সেখানে তারা দেখতে পায়। এবং তারা অনুমান করে যে তাকে টেনে নিয়ে গিয়ে তাকে ওই গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা এলাকাবাসীর মানে বক্তব্য। তাদের বক্তব্য হচ্ছে এটাই, যে তাকে নিয়ে গিয়ে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। এবার এই ঘটনাটা যখন এইরকম একটা ঘটনা মানুষ দেখে, দেখার পরে যে কোনো সময় পুলিশকে খাবার দেওয়া হয়, পুলিশ দ্রুত এসে বডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিন্তু মানুষ একদম নিশ্চিত হয়ে গেছে পুলিশ যাতে কোনোভাবে এই ঘটনাকে চাপা না দিতে পারে। তারা এই খুনের বিরুদ্ধে, মানে এই খুনের নেপথ্যে যাদের আছে তাদেরকে দ্রুত ধরতে হবে বলে তারা কি করে, যে রাস্তা আছে সেই রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় কয়েক ঘন্টা বিক্ষোভ দেখিয়ে হয়তো যানবাহন স্থগিত করে দেয়, স্তব্ধ করে দেয়। কিন্তু তারা চায় দ্রুত, কারণ এই মানুষটি খুব ভালো মানুষ ছিল, এলাকার মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু এইভাবে মৃত্যুটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। যার কারণেই কি হয়েছিল না, এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে মানুষ রহস্যের গন্ধ পাচ্ছে। আর এই রহস্যের গন্ধ পাচ্ছে বলেই মানুষ চাইছে বিচার। বিচার প্রক্রিয়া তখনই সম্পন্ন হবে, তোমাকে জানিয়ে রাখি, যে পোস্টমর্টম রিপোর্ট আসলে তবেই বোঝা যাবে
এই মৃত্যুর কারণ কি। কিন্তু কোথাও না কোথাও কি শত্রুতার কারণে কি এরকম একটি ঘটনা হয়েছে, নাকি এর পিছনে অন্য কিছু? বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে কোনো ঘটনা যখন ঘটে, আর ঘটনা ঘটলে আপৎকালীন তুমি একভাবেই বুঝতে পারবে না যে ঘটনার কোথায় মোড় কোথায় নেবে আর কিভাবে একদমই। মৃত্যু হয়েছে, এটা জানা খুব কঠিন বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার মোড় তখনই পাওয়া যাবে, মানে আসল সত্য তখনই পাওয়া যাবে যখন পোস্টমর্টম রিপোর্টটা আসবে। কারণ এই পোস্টমর্টম রিপোর্টটা যদি আসে তাহলে তার ময়না তদন্তে এই খুনের আসল কারণগুলো দেখা যাবে। এবার ময়না তদন্তের রিপোর্টের উপর পরবর্তীকালে পুলিশ তদন্ত করতে পারবে, আর তারপরে বিষয়টা পরিষ্কার হবে, এবং তার জন্য দরকার সময়। পুলিশ দ্রুত এই ঘটনার তদন্ত করুক এবং হ্যাঁ, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি হুগলি পলাশপাই খানাকুল থেকে বলছি, হ্যাঁ, পলাশপাই গ্রাম থেকে। বলছি স্বামীজির ব্যাপার নিয়ে বলবো না এই যে মার্ডার নিয়ে বলবো? না, আপনি স্বামীজির বিষয় নিয়ে বলুন, আজকে একটা পবিত্র দিন, প্রথমে ওটা নিয়েই আপনার কাছে শুনবো। স্বামীজি সম্বন্ধে আমার তো বিশেষ কিছু আমার অভিজ্ঞতা নেই, তবু বলবো যে এখন রাজনীতি হয়েছে চলছে, তাতে সব দেব দেবী সব ভুলে গেছে। এখন রাজনীতি নিয়ে কে কত পকেটে করবে এইটাই হচ্ছে মেন আসলে উদ্যোগ। কে ওকে বলছে আমার ভালো, ও বলছে আমার এটা ভালো, এই চলছে। শিক্ষিত সমাজ আজকে পথে নামছে, তারা জানছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এই জন্যই বলার আছে, আর কি বলবো। একদম মনে হচ্ছে না যে আমাদের আগামী প্রজন্মকে অন্ধকারে রাখা হচ্ছে? আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাকে মানুষ আগামী প্রজন্মকে জানতেই দেওয়া হচ্ছে না। আগামী প্রজন্ম শুধু হিন্দু মুসলমান খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, এটাই বলছি আর কি, এই ঘটনাটাই বলছি। আজকে এই যে মার্ডার নিয়ে যে কথাটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি, তো মার্ডার নিয়ে পুলিশ যদি মনে করে পাতালের ভিতর থেকে বার করতে পারবে, কিন্তু পুলিশই তো টাকা খেয়ে বসে রয়েছে। আজকে একটা বলুন যে একটা গাড়িওয়ালা তার সেকেন্ডে বিপদ, সে একটা জায়গা থেকে মাল নিয়ে এক জায়গায় পৌঁছালে তবে মানুষ খেতে পায়, ঠিক আছে? সেই গাড়িওয়ালারা যদি এক সপ্তাহ বা এক মাস বন্ধ করে দেয়, কোনো মানুষ খেতে পাবে না। সেই গাড়িওয়ালাদের উপরে এত পুলিশ অত্যাচারী করছে, মানে কল্পনা, তারা তো একটা নিয়মিত মাইনে পায়। আপনি কোন অত্যাচারের কথা বলছেন গাড়িওয়ালাদের উপরে? আরে গাড়িওয়ালাদের কাছে রাত্রির বেলা টাকা নিচ্ছে। আমি বলছি সে হয়তো সারাদিন খেটে 500 টাকা রোজগার করলো। আপনি ভাবুন 500 টাকা রোজগার করছে, একটা পুলিশের মাইনে কত? তাতেও তাদের হচ্ছে না, তাকে গাড়িওয়ালা থেকে পয়সা দিতে হবে। এই রানীহাটিতে পয়সা নিচ্ছে, আমতায় পয়সা নিচ্ছে, জয়পুরে পয়সা নিচ্ছে, হাই রোডে পয়সা নিচ্ছে, সোনা হাই রোডে পয়সা নিচ্ছে, হালকে চৌরাস্তায় পয়সা নিচ্ছে। আমরা গাড়ি নিয়ে যাই তো কি অবস্থা, মানে পুলিশ বললে মানে আপনি বলতে চাইছেন যে পণ্যবাহী যে গাড়ি, যাতে সবজি যাচ্ছে, মাছ যাচ্ছে, যে সামগ্রী, হ্যাঁ, সেই পণ্যবাহী গাড়ির উপর থেকে পুলিশের জুলুম চলছে। অর্থাৎ পয়সা না দিলে পুলিশ তাদের গাড়ি ছাড়বে না, নানা রকম কেস দেবে। কি মনে হয় এটা কি সরকার বদল হলে পুলিশ বদল হবে, না পুলিশের বদল হওয়ার জন্য আত্মসূচি দরকার? পুলিশের চরিত্রটাই এরকম হয়ে গেছে, সরকার বদলে আর কি হবে? পুলিশের চরিত্রটাই তো এরকম এসে গেছে, সরকার তো বদলানো অবশ্যই দরকার। এটা সরকার চলছে, জানি না শিক্ষিত সমাজ ওই যে রাজ চক্রবর্তী আরে পথে নামছে। আরে বাবা, আর্জি করে ঘটনা, রাজ চক্রবর্তীর মেয়ে যদি আর্জি করে ঘটনা ডাক্তার কি হতো? রাজ চক্রবর্তী ওই পথে নামতো এখন? সে তো বসে বসে ঘরে কাঁদতো। মানে কোথাও বুদ্ধিজনকে আনুগত্য দেখাতে হচ্ছে, অপরাধের সঙ্গে আপনি বলতে চাইছেন আপোষ করছে একদল মানুষ, যাদেরকে আমরা শিক্ষিত সমাজ বলি। শিক্ষিত সমাজ আছে আজকে। ওরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানি না ওরা কি টাকা লোভী, আমার এইটা মাথায় ঢুকে নেই। যারা একটা রাজমিস্ত্রির কাজ করে, একটা কাঠের দোকানে কাজ করে, হার্ডলি 8,000, 10,000, 15,000 বেশি আয় করতে পারেন। তারা তো 5-6 জনকে নিয়ে চলছে। আমি শুধু এইটাই বলতে চাইছি আপনাদের কাছে। আপনার কাছে একটা প্রশ্ন আছে, আগামী 18 তারিখে সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছে। যারা এক সময় সিঙ্গুরে আন্দোলন করেছিল,
সিঙ্গুরের জন্য আজ তারা আজকে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে যে 70 ভাগ বন্ধা জমিতে শিল্প চাই। কি বলবেন আপনারা, সাধারণ মানুষ এই বিষয়টাকে কি বলবেন? না, শিল্প তো অবশ্যই দরকার, শিল্প তো অনেকই দরকার, কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে বলতে পারি যে একটা শিক্ষিত মানুষ, একটা মাস্টার হোক বা অন্য কিছু, যাদের হু করে প্রত্যেক বছরে মাইনে বাড়ছে, আর একটা খেটে খাওয়া মানুষ যারা 8,000 10,000, তাদের কি বাড়ছে আপনারা বলুন তো একটু। একদম হ্যাঁ, একদম। তাদের কি বাড়ছে আপনি বলুন, কি হারে তারা এই টিভির ব্যালেন্স ভরুক, এই ফোনের ব্যালেন্স, এই মাসের মাইনে, এই তেল ফুরিয়ে গেছে, এই গ্যাস ফুরিয়ে গেছে, আপনি বলুন তো তাদের সংসারটা কিভাবে চলছে আপনারা বলুন। একদম, এই আপনাদের কথা বলার জন্যই তো এক্সপ্রেস অনলাইন। একদম একটা খেটে খাওয়া বেসরকারি জায়গায় কাজ করা একটা মানুষের পারিশ্রমিকের মূল্য দৈনিক 500 টাকাও নেই আপনাদের জন্য, দৈনিক 500 টাকাও নেই। একটা গাড়ি চালক সে সারাদিন খেটে 1000 টাকা হয়তো মাসে জোগাড় করতে তার হিমশিম খেয়ে যায়, তারপরেও যদি তার শরীর তার পরিবারকে দেখতে গিয়ে 2 পয়সা সঞ্চয় না হয়, ভবিষ্যৎ তো অন্ধকার চলে যাবে। হ্যাঁ, এবং একদম সেকেন্ডে বিপদ, একটু ঘুমিয়ে পড়বে বা মানে উপরওয়ালাকে তাকে দেখা হয়ে যাবে তার সাথে। তাহলে আপনি হিসাব করুন, সেই গাড়িওয়ালার উপর সাথে এত জুলুম করছে, মানে কল্পনা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, আপনি খুব মূল্যবান কথা তুলে ধরেছেন বলে আপনাকে ধন্যবাদ। আমরা সত্যি যে কথাগুলো শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কথার থেকে মানুষের খেটে খাওয়া মানুষের কথা আসলো, যারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের কথা হয়তো বলতে পারে না, ক্যামেরার সামনে বললে হয়তো আক্রোশের শিকার হবেন, কিন্তু এই নেপথ্য থেকে নিজের কথাটা সরাসরি বলতে পারার নাম হচ্ছে এক্সপ্রেস অনলাইন। হ্যাঁ, এখানে আপনি আপনার নিজের কথা সরাসরি আপনি বলতে পারবেন, যে কথা আপনার মনের কথা, আপনি যে কথা বাইরে বলতে গেলে আপনার আশঙ্কা থাকছে, আমরা আপনার পরিচয় গোপন করে অবশ্যই সেই কথা, আপনার মনের কথা এখানে এক্সপ্রেস অনলাইনের মধ্যে দিয়ে আমরা আপামর জনতার কাছে সেই বার্তা পৌঁছে দেব। এক্সপ্রেস অনলাইন, আমরা এক্সপ্রেস অনলাইন শুধু খবর নেয় না, খবর দেয়ও। তবে আমরা যে বিষয়ের উপর আজকে যে খুন, আমরা এটা যেটা খুন না আত্মহত্যা, এই প্রশ্ন চিহ্নটা কিন্তু আজকে কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এর একমাত্র সুরাহা করতে পারবে, সব পুলিশই যে খারাপ তা নয়, পুরো পুলিশটা যদি খারাপ হয় একদম। আমরা আরেকজন দর্শক রয়েছে, আমরা কথা বলবো। নমস্কার। নমস্কার, আমি সুচিস্মিতা সাহা বলছি, আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা আজকে কোন বিষয় নিয়ে কথা বলছেন একটু স্যার বলবেন? দিদি ভাই, আমাদের বিষয় তো আমাদের সারাদিনে বাছাই করা 4টে খবর থাকে, সেই 4টে খবরের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলি। তার মধ্যে বিশেষ খবর হচ্ছে আজকে স্বামীজির জন্মদিন, যেটা কিভাবে উপেক্ষিত হয়ে গেল এই বাংলার বুকে। স্বামীজির আদর্শ, স্বামীজির বাণী আমরা সেভাবে শুনতে পাই না। আমরা সকাল সন্ধ্যে যেটা শুনতে পাই সেটা হচ্ছে ইডি, বিজেপি, তৃণমূল, এটা তো আমাদের আগামী প্রজন্মের জন্য নয়। হ্যাঁ, আমাদের আপনি যে কোশ্চেনটা করেছেন তার উত্তরে আমরা একটা কথাই বলতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের খুব মানে তলানিতে থেকে গেছে। মানে ভবিষ্যৎ প্রজন্মে আমরা আগের প্রজন্মে যেরকম আমরা অনেক আদর্শ, সব গুরুত্বপূর্ণ মনীষীর আদর্শ আমরা ফলো করে এসেছি, কিন্তু বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের, বিশেষ করে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু শেখাতে হবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে স্বামীজির আদর্শ। স্বামীজি বলেছেন যে যুব সম্প্রদায়কে এগোনোর জন্য খেলাধুলা, তারপরে পড়াশোনা করে যেতে হবে, লড়াই সংগ্রাম সবকিছু হবে, সেটা পরে। আগে দরকার হচ্ছে মূল, আমি যেটা জানি যে মূল দরকার হচ্ছে শিক্ষা, খেলাধুলা। এর দুটো জিনিসের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতে আমাদের বলিষ্ঠ মানুষ আমাদের আগে গড়ে তুলতে হবে। তারপরে তো আসবে হচ্ছে যে কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নততর করতে পারবো। একদম তাই। সেটাই যদি না থাকে, ওই দুটোই যদি না থাকে, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মে ইডি, সিবিআই, এজেন্সি কিচ্ছু হবে না। আগে দরকার হচ্ছে দেশ গঠন, আগে দরকার শিক্ষা দিয়ে মানুষকে মানুষ গঠন করতে হবে। শিক্ষাটা দরকার আসলে। শিক্ষাই যদি না থাকে, শিক্ষক যদি, শিক্ষিকা যদি না থাকে, তো দেশটা গঠন হবে কি করে? কিন্তু ভবিষ্যতে বর্তমানে যেটা হচ্ছে যে এজেন্সি ব্যবহার হচ্ছে,
এজেন্সি ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে মানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। একদম একদম সাংবিধানের আমাদের যে আপনি স্বামীজি প্রসঙ্গ বললেন, আমরা বর্তমানে যেটা হচ্ছে সংবিধানের প্রবর্তক যে ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তার চলার আদর্শগুলোকে আমরা ভুলে যাচ্ছি। আমরা সংবিধানের কাঠামোকেই আমরা ভুলে যাচ্ছি। একদম খুব বাস্তব কথা বলেছেন, সংবিধানটা আমাদের কাছে নামমাত্র হয়ে গেছে। সংবিধানে বলা হয়েছে যে গান্ধীজির আদর্শের কথা বলা হয়েছে, রাজা রামমোহন রায়ের আদর্শের কথা বলা হয়েছে, আরো অনেকের কথা বলা হয়েছে। গান্ধীজিকে ভুলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের বাঙালি, আমাদের স্বাধীনতা আন্দোলনে বাংলা তথা আরো অনেক দেশের আমাদের মনীষীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা আমাদের মনে রাখা উচিত, সেটাই আমরা ভুলে যাচ্ছি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, সংবিধান বলতে আর কিছু নেই। আপনি ভাববেন মানে কি হয়ে যাচ্ছে না, মানে সত্যি কথা বলতে আমাদের দেশ বিপন্ন হয়ে গেছে, দেশ নষ্ট হতে বসেছে। এইটার থেকে আমাদের এটাকে রোখার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে। স্যার, ভবিষ্যৎ প্রজন্ম আমরা ভাবি আমরা ভবিষ্যৎ প্রজন্মের দিকে এগোচ্ছি, কিন্তু আমি একজন বলছি, আমার বয়স অনেক মানে হয়নি, কিন্তু আমি পড়াশোনায় আমি অনেকটাই জানি বলে আমি বলতে চাইছি না। আমি একজন শিক্ষিত মানুষের বলছি, আমাদের এখনো অনেক কিছু শেখা বাকি। ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু শেখাতে হবে। আমি নিজেও শিখছি, আমাদের অনেক কিছু পড়াশোনা করা দরকার, কিন্তু ভবিষ্যতে এটা হচ্ছে না। ভবিষ্যতে ছোট ছোট ব্যাপার নিয়ে আজকে ঝগড়া হচ্ছে, চিকেন প্যাটিস বলুন, মানুষের ছোট ব্যাপার নিয়ে হচ্ছে দাঙ্গা চলছে। সেটা কিভাবে রুখবো? সেটা রোখার জন্য আমাদের কি দরকার? দক্ষ শাসন ব্যবস্থা দরকার, দক্ষ প্রশাসনের দরকার। এজেন্সি দিয়ে কিচ্ছু হবে না, মানুষকে শিক্ষিত হতে হবে। শিক্ষা যদি মানুষের পেটে থাকে তাহলে মানুষকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা অন্যায়। দাঙ্গা করলে চলবে না, আর হোয়াটসঅ্যাপ সোশ্যাল সাইট বন্ধ করা দরকার। একদম খুব আমি যদি বলছি মানুষকে পড়াশোনা করতে হবে এখনো, এটাই হচ্ছে আমার মেইন। সবচেয়ে 4টে মানুষ যদি একটা ট্রেনের কম্পার্টমেন্টে যায়, দেখা যাবে 4 জনের হাতেই মোবাইল আছে, তারা কেউ কারুর সঙ্গে কথা বলছে না। আগে একটা ট্রেনের কম্পার্টমেন্টে যেখানে যাক একজন আরেকজনের আলাপচারিতা জানতে চাইতো, অসুবিধা জানতে চাইতো, সুবিধা জানতে চাইতো। এখন মানুষ যেন কেমন এই মোবাইল জীবন হয়ে গিয়ে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, সেখানে ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঠ পরিত্যক্ত জঙ্গল হয়ে যাচ্ছে। খুব আশঙ্কার কথা বলছেন, আতঙ্কের কথা বলছেন। আমরা শঙ্কিত, আগামী ভবিষ্যৎকে আমরা কোথায় রেখে যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ এই দায়ভার কি আমাদের নয়? দিদিভাই ঠিকই বলেছেন, দায়ভার আমরা, কারণ প্রজন্মকে আমরা ফেলে রেখে দিয়েছি। মোবাইল সব থেকে স্যার একটা কথা বলছি, মোবাইলই মানুষ ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিয়েছে। একদম মোবাইল একদম মানুষের হোয়াটসঅ্যাপ খুলে খুলে ইউনিভার্সিটি থেকে এই তথ্য পাচ্ছে, ওই তথ্য পাচ্ছে, এই ডেটা যোগ করছে, এটা মানুষ বই পড়ে পাচ্ছে না। ওই কম্পিউটার মোবাইল ঘেটে ঘেটে মানুষের যা পাচ্ছে সেটাকে নিয়ে ব্লগ করছে, সেটাকে নিয়েই করছে। মানুষ আর বই পড়ার এনার্জি নেই, মানুষের স্কুলও যাচ্ছে না, ছেলেমেয়েরা স্কুলেও যাচ্ছে না, তাই স্কুল ফাঁকা। আপনি দেখবেন দেশে আমাদের ভবিষ্যতে মানে আমাদের পশ্চিমবঙ্গের কথায় যদি আমি বলি, পশ্চিমবঙ্গের স্কুলের দিক থেকে স্কুলের সংখ্যা খুব বেশি, কিন্তু সেই তুলনায় শিক্ষক শিক্ষিকা নেই, স্টুডেন্ট নেই। তাহলে মানুষ পড়াশোনা করবে কি করে? মানুষ তো বেকার হয়ে বসে আছে ঘরের মধ্যে, অশিক্ষিত পড়ে রয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে, আপনি অনেক মূল্যবান তথ্য আমাদের তুলে ধরলেন। খুব আশঙ্কা আতঙ্কের কথা, মনের কথা সোজাসুজি বলবার জন্যই এক্সপ্রেস অনলাইন, কারণ আমরা খবর নেই খবর দেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে আশঙ্কার কথা বললো, যে আতঙ্কের কথা বললো, যে আগামী প্রজন্মকে আমরা কোথায় রেখে যাচ্ছি, আগামী প্রজন্মই মূলত যে জ্ঞান দরকার, সেই জ্ঞান থেকে তারা হাতের মধ্যে হাতের মুঠোয় ব্যস্ত রয়েছে। তারা ভাবছে গুগল সারা বিশ্বের একটা কিপ্যাডেই হয়তো তাদের বলে দেবে আগামী দিনটা কেমন যাবে। এটা তো সঠিক কথা নয়, কারণ বাস্তবিক বেসিক জ্ঞানটা যদি না থাকে, বেসিক জ্ঞান ছাড়া কিন্তু বেশি দূর এগোনো যায় না। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একদম কালনার আমাদের যে খবর আজকের, আপনি জানেন
মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প যাতে দরিদ্র রাস্তায় পথের মানুষ, অভাবী মানুষ যেন নিরন্ন যেন না থাকে, অন্যের অভাবে যেন তাকে অনাহারে না থাকতে হয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এক অভূতপূর্ব পরিকল্পনা মা ক্যান্টিন। আগে আপনাদের প্রতিবেদনটা দেখাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালনা মহকুমা হাসপাতালে চালু হয়েছে 5 টাকার মা ক্যান্টিন। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা প্রায় 300রও বেশি মানুষ এখানে প্রতিদিন দুপুরে আহার করেন। আচমকাই মা ক্যান্টিনে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজেই খাবার নেন মন্ত্রী। খাবার খেয়ে ডাল ও তরকারির মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ডাল কেন এত পাতলা, পোস্ত তরকারিতে কেন পোস্তর পরিমাণ এত কম, তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে জবাবদিহি চান মন্ত্রী। এরপর পাতা ফেলতে গিয়ে ডাস্টবিনে অতিরিক্ত ভাত নষ্ট হতে দেখে প্রায় ক্ষুব্ধ হন মন্ত্রী। কেন এভাবে ভাত নষ্ট করা হচ্ছে তা নিয়ে কর্মীদের তীব্র ভর্ৎসনা করেন তিনি। মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, অতিরিক্ত ভাত দেওয়া যাবে না, প্রয়োজন হলে মানুষ পরে এসে ভাত নিয়ে যাবেন। খাবারের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ফল নেই, তাও এটা বলে আজকে পোস্ত, আলু পোস্ত আর সোয়াবিন করেছিল, তাহলে পোস্তটা একটু বাড়িয়ে দিও, তাহলে খাওয়া হবে। এটা বলতে হবে। নিজেও খেলাম, দেখলাম, আমার তো কোনোটা খারাপ লাগলো না। পরামর্শ দিলেন তাদেরকে যে মানে আমাদের এই হাসপাতাল থেকে আমরা রোগী কল্যাণ সমিতি থেকে রেজুলেশন নিয়ে বসে খাওয়ার জন্য আচ্ছাদনও করে দিয়েছি। এরা বলছে এখান থেকে রান্না করছে, নিয়ে গেলে ওখানে লোকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, বসে তো খাওয়ার জন্য। তাই ওদের অনুরোধ করে গেলাম, আপনারা আগামী কালকেই করতে পারবে না, ব্যবস্থাপনাটার জন্য ওখান থেকেই দেবেন, ওখানে যাতে বসে খায়। আর এখন দেখুন কি করব, যারা কুপন নিচ্ছে তারা অতিরিক্ত ভাত নিয়ে চলে যাচ্ছে, খেতে পাচ্ছে না, সে ভাত এখানে ফেলে দিচ্ছে। একদিকে মানুষকে কি বলবো আমরা, এদের যদি না দেয় বলে আমার আছে আরেকজন নেবে, নিচ্ছে, নিয়ে এই তো আমি নিজে ফেলতে গেলাম, গিয়ে দিকে এত ভাত খেতে পারিনি। তা লোকে যদি প্রবণতা হয় আমার রুগী নেই, আমি বেশি করে নিয়ে যাব, খেতে পারবো না, এ নষ্ট করারও ঠিক নয়। সচেতন হওয়ার জন্য মানুষকে বলবো। পাশাপাশি তিনি জানান, মা ক্যান্টিনের জন্য যে শেড তৈরি করা হচ্ছে, আগামী দিনে সেখান থেকেই খাবার পরিবেশন করা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই খাবারের মান দ্রুত উন্নত করা হবে এবং একই সঙ্গে খাবার যাতে নষ্ট না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে। 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষের জন্য চালু হওয়া মা ক্যান্টিনে খাবারের মান ও অপচয় দুই বিষয়ে কড়া বার্তা মন্ত্রীর। এখন দেখার বিষয় কত দ্রুত বাস্তবতা প্রতিফলন ঘটে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদমই কালনায় কিন্তু অভিনব একটি ছবি দেখলাম। একদম সরাসরি আমরা যাব কালনার কাছে। কালনা থেকে আমাদের আছে রীতা রয়েছেন। রীতা শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। একদম মা ক্যান্টিনে অতর্কিতে হানা দিলেন মন্ত্রী, আর হানা দিতেই পোস্ত কম, ডাল কেন পাতলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি? ছবিটা দেখলে আজকে একটু বলো তো। ফ্যাসিলিটি হাসপাতাল আছে, কালনা সুভাষ শুধু নয়, বর্তমান কোনো কারণে তোমার ফোনের একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। আমি একদম আপনাদের পরিষ্কার বলে দিই, আজকে মন্ত্রী স্বপনবাবু সোজাসুজি কালনা মহকুমা হাসপাতালে চলে যান। সেই হাসপাতালে চলে গিয়ে তিনি একদম দেখতে চান মিড ডে মিলের আয়োজন কি হয়েছে, কারা আয়োজন করেছেন, কি আয়োজন করেছেন আজকে খাবারে। তিনি নিজে পাতা নিয়ে বসে পড়েন, খাবার নিয়ে বসে পড়েন এবং আর 5 জনের মতো বসে তিনি খাবার নিতে গিয়ে, ডাল নিতে গিয়ে বলছে ডালটা তো ভীষণ পাতলা, তোমার পোস্ত কোথায়, পোস্ত তো কম, আরেকটু পোস্ত দিও, এখানে পোস্ত কোথায়। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যে ডিমটা নিলেন, আমাকে ডিমটা দাও। এরপরে যেটা হলো সেটা তিনি কিন্তু সরসরে বলেন, আমি খুদের চাল দিয়ে ভাত খাওয়া মানুষ, আমি জানি মমতা ব্যানার্জির এই প্রকল্পের হাত ধরেই কিন্তু অনেক মানুষকে দুপুরবেলা অনাহারে থাকতে হয় না। একদমই তাই। আর তাদের সম্মান রাখতেই এই 5 টাকার অনুদান রাখা। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিপ্লবদা। এক্সপ্রেস নিউজ এখন এক্সপ্রেস অনলাইন কিন্তু এখনকার মতো এ পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।